আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদ্যা 2025 সালে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। এক আছে সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে, এটা হবে 60 ডিগ্রি। এরপরে 2 আছে কোনটি চৌম্বক পদার্থ নয়, এটা হবে রবার। এরপর 3 আছে ইলেকট্রিক হিটারে কুণ্ডলী তৈরি হয়, এটা হবে নাইক্রোম তার দিয়ে। 4 সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি এটা হবে অস্পষ্ট হবে। 5 পরিবেশ বান্ধব শক্তি নয়, এটা হবে তাপ শক্তি। এরপরে 2 এর দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে রংধনু শেষ বর্ণটি কি, এটা লাল হবে। 2 কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, এটা হবে নিয়মিত প্রতিফলনে। এরপর 3 যেটা আছে ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে, এটা হবে সরল রেখা চলার ধর্ম। এরপরে 4 আছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, এটা হবে পেট্রোল। এরপর 5 আছে দুটি চৌম্বক পদার্থের নাম লেখো, লোহা নিকেল। 6 বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি, এটা হবে ফিলামেন্ট। এরপরে 7 আছে নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 8 আছে চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম, এটা হবে উদাসীন অঞ্চলে। এরপর 9 আছে জৈব গ্যাসের মূল উপাদান কি, মিথেন। এরপর 10 আছে এলইডি এর সম্পূর্ণ নাম কি, লাইট এমিটিং ডায়োড। এরপরে 3 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্র সহ দেখাও। এরপর যেটা আছে চিত্রে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো। এই যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ, আর এখানটা সাইডে যে নানা রকম নাম্বারিং করে দেওয়া আছে, কোনটি হচ্ছে আপতন কোণ প্রতিসরণ কোণ, কোনটা আপতিত রশ্মি প্রতিফলিত, এই যে রশ্মিগুলো প্রতিসৃত রশ্মি, এই যে আপতন বিন্দু, এগুলি সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা এইভাবে লিখে দেবে। এরপরে 2 যেটা আছে একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আপতিত হলো, আপতন কোণ ও প্রতিফলন কোণ কত, এটা হবে আপতন কোণ ও প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি 30 ডিগ্রি। এরপরে অথবা এটা আছে 1.22 মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে, বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত, এটা হবে 1.22 মিটার। এরপর প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত, এটা হবে 3 মিটার। এরপরে 3টা আছে দুটি সেলের ব্যাটারি একটি বৈদ্যুতিক বাল্ব ও তার সহযোগে একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো। এই চিত্রটি হলো, এই যে চিত্রটা তোমরা দেখে নাও, এইভাবে এঁকে দেবে। এরপরে 4 আছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চুম্বকটি চৌম্বক দৈর্ঘ্য কত, চুম্বকটি চৌম্বক দৈর্ঘ্য সমান কত হবে 7 গুণিত 0.86 অর্থাৎ হচ্ছে 6.02 সেমি। এরপরে 5 আছে ফিউজ তারের কার্যকারিতা লেখো, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা, তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়, ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়।
নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। এরপরে 6 আছে একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চৌম্বক দৈর্ঘ্য উদাসীন অঞ্চল চিহ্নিত করো। এর উত্তরটি হলো এই যে এইভাবে তোমরা চিত্রটা অঙ্কন করে দেবে। এই যে উদাসীন অঞ্চল, চৌম্বক অক্ষ, মধ্যরেখা, চৌম্বক মধ্যতল, চৌম্বক দৈর্ঘ্য, এই সমস্ত সবগুলি তোমরা এইভাবে চিহ্নিতকরণ করে দেবে। এরপরে 4 আছে জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়, অথবা এটা আছে ফিউজ তারের কার্যনীতি লেখো। এর উত্তরগুলি হলো এই যে 1 নম্বরটা যেটা আছে জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়। এই যে মানব জীবনে জৈব শক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো, এক হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্টে উৎপন্ন মিথেন গ্যাস গৃহস্থলিতে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এছাড়া এর তাপন মূল্য যথেষ্ট বেশি, ফলে অন্যান্য গ্যাস জ্বালানি সাশ্রয় হয় ও দূষণের মাত্রাও হ্রাস পায়। এরপর হচ্ছে বায়োগ্যাসকে বিদ্যুৎ উৎপাদনের জন্যও ব্যবহার করা সম্ভব, সুতরাং বিদ্যুৎ উৎপাদক ব্যবস্থা হিসেবেও বায়োগ্যাস প্ল্যান্ট কাজ করতে পারে। এরপর 3 আছে বায়োগ্যাস প্ল্যান্টের বর্জ্য জৈব আধারে সঞ্চিত অবশেষ কৃষিক্ষেত্রে উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার হয়ে থাকে। এরপর আছে গোবর গ্যাস প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় কাঁচামাল গোবর, জল প্রভৃতি খুব সহজলভ্য ও এই প্ল্যান্টের কার্যপ্রণালী সরল হওয়ায় এই প্ল্যান্ট চালানো ও রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম। এরপরে এটা আছে ফিউজ তারের কার্যনীতি লেখো। এর উত্তরটি হলো ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটি উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চ মানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। এরপরে লাইফ সায়েন্সে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 3টি। এক আছে দুটি পর্বের মাঝের অংশকে বলে, এটা হবে পর্বমধ্য। এরপর 2 আছে ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো এটা হবে ডিম্বাশয়। এরপর 3 আছে একটি যৌগিক ফল হলো এটা হবে এঁচড়। এরপর 4 শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো এটা হবে সুন্দরী। এরপর 2 রেগে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। এক আছে পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়, এটা হবে ডিম্বাশয় হচ্ছে ফলে এবং ডিম্বক হচ্ছে বীজে। এরপর 2 আছে একবীজপত্রী বীজ কাকে বলে। এর উত্তরটি হলো যে সমস্ত বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, গম, ভুট্টা প্রভৃতি। এরপরে 3 আছে পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশকে কি বলে, এটা হবে পাতার ফলক। এরপর 4 আছে অভিস্রবণে একটি সত্য লেখো, এটা হবে অর্ধবেদ্য পর্দার প্রয়োগ। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 4টি। এক আছে সাপ কেন প্রায় জীব বের করে। এর উত্তরটি হলো সাপের মুখের মধ্যে ওপরের তালুতে জ্যাকবসন অর্গান থাকে। সাপ মুখের বাইরে জীব বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জীবটা মুখে ঢুকে নিয়ে তালুতে ঠেকায় এবং এই ঘ্রাণগ্রাহক জ্যাকবসন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় ও উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ তার চারপাশে পরিবেশ সম্বন্ধে জানতে পারে। পরিবেশ সম্পর্কে অবহিত হওয়ার জন্য সাপ প্রায় জীব বের করে। এরপরে 2টা হচ্ছে পাতার যে কোনো 2টি কাজ উল্লেখ করো। এর উত্তরটি হলো
পাতা দুটি কাজ বলেছে। এক হচ্ছে খাদ্য তৈরি ক্লোরোফিলযুক্ত হওয়ায় পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। 2 বাষ্পমোচন পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহে অতিরিক্ত জল বাষ্প আকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্র তাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। এরপরে 3 আছে মেদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে, উদাহরণ সহ লেখো। এর উত্তরটি হলো মেদভেদী অঙ্কুরোদ্গম যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাব কাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্রাব কাণ্ড ও বীজপত্র বীজতক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে তাকে মেদভেদী অঙ্কুরোদ্গম বলে। যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলোর বীজের মেদভেদী অঙ্কুরোদ্গম ঘটে। এরপরে 4 আছে কাণ্ডের দুটি কাজ লেখো। এর উত্তরটি হলো কাণ্ডের কাজ প্রধানত 2 প্রকারে হয়। এক হচ্ছে যান্ত্রিক কাজ ও 2 হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। এক হচ্ছে যান্ত্রিক কাজ, কাণ্ড শাখা প্রশাখা পাতা ফুল ফল প্রভৃতিকে ধারণ করে পাতাকে আলোর দিকে মেলে ধরে। এরপর হচ্ছে শারীরবৃত্তীয় কাজ, মাটি থেকে মূল দ্বারা শোষিত জল ও লবণকে পাতায় কাণ্ড অভিমুখে পাঠিয়ে দেয় এবং পাতার উৎপন্ন খাদ্যকে সারা দেহে পরিবাহিত করে। এরপরে 5 আছে একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে। এর উত্তরটি হলো সমুদ্র জলে লবণের ঘনত্ব কাতলা মাছের দেহতরলের লবণের ঘনত্বের তুলনায় বেশি হওয়ায় বহির অভিস্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, ফলে মাছটি শুকিয়ে মারা যাবে। এরপরে 4 আছে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, অথবা এটা আছে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এর উত্তরগুলি হলো এই যে একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ এভাবে চিহ্নিতকরণ করে দেবে একে। এরপরে এটা হচ্ছে একটি আদর্শ ফুল, যেটা যেমন হচ্ছে একটা জবা ফুল, এটা হচ্ছে এভাবে তোমরা অংশগুলো একে চিহ্নিতকরণ করে দেবে। তাহলে আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।